নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজনৈতিক নেতাদের কাজ কি? সমাজ গঠন করা না সমাজ ধ্বংস করা? একাদা রাজনৈতিক নেতারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, সমাজের অপভ্রংশ, সমাজকে ধ্বংস করার পথ থেকে বাঁচিয়েছিলেন। এখন রাজনৈতিক নেতারা সমাজ ধ্বংসের কাজ করছেন। আরজিকর আন্দোলন যেভাবে একটা পবিত্র এবং আদর্শ আন্দোলন ছিল, সেখানে বাম অতিবাম ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশ করে সেই সামাজিক আন্দোলনকে কলুষিত করে একেবারে একটা পবিত্র আন্দোলনকে অপবিত্র করে তুললেন। অভয়ার বাবা মা আজও বিচারের আশায় রাস্তায় বসে আছেন। এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে এই আন্দোলনকে একেবারে সমূলে উৎপাটিত করে দিয়েছেন এই রাজনৈতিক নেতারা। একই পথে কি এই চাকরিহারা শিক্ষকদের বিষয়টিকেও বিজেপি সহ সিপিএম সহ নকশাল নেতারা কলুষিত করার চেষ্টা করছেন? কারণ যা গতি প্রকৃতি দেখা যাচ্ছে, এই চাকরিহারাদের নিয়েও রাজনৈতিক নেতারা নিত্য নতুন নাটক করছেন। কারণ অভিজিৎ গাঙ্গুলি, যিনি চাকরি খেয়েছিলেন, তিনি আবার চাকরিহারাদের পাশে দাঁড়ানোর মতলব করছিলেন। যদিও প্রথম দুদিন তিনি সফল হলেও তৃতীয় দিনে তাকে দূর দূর করে বিকাশ ভবন থেকে তাড়িয়ে দিয়েছিল চাকরিহারারা। কারণ তিনি যৌথ মঞ্চের কয়েকজন বিপ্লবী নেতাকে ধরে এই আন্দোলনের ভেতর অনুপ্রবেশ করেছিলেন। তাতে অংশগ্রহণ করেছিলেন বিজেপির আরো 3 নেতা, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, এছাড়াও আরো বেশ কয়েকজন নেতা। শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই এই চাকরি যাতে যায় 26,000 মানুষের, তার জন্য তার প্রভুকে ধরেছিলেন। সেই অভিজিৎ গাঙ্গুলির অর্ডারেই আজকে 26,000 মানুষ পথে বসেছেন। তাদের যে আন্দোলন, তাদের যে একেবারে বেকারত্বের জীবন গ্রাস করেছে এই চাকরিহারাদের, তাদের নিয়ে রাজনীতি করছেন। যেমন আরজিকর আন্দোলন, আরজিকরে যারা আন্দোলন করেছিলেন সেই নকশাল, অতি নকশাল ছাত্র সংগঠনের কয়েকজন নেতা এই আন্দোলনকে কতটা কলুষিত করেছেন আপনাদের একটা ভিডিও দেখালেই পরিষ্কার হবে। তারা বহু টাকা এই অভয়ের নাম করে তুলেছিলেন। অভয়ের নাম করে কোটি কোটি টাকা অনলাইনে নিয়েছিলেন, অফলাইনে সংগ্রহ করেছিলেন। অনলাইনে প্রায় 5-6 কোটি টাকা তুলেছিলেন, আর অফলাইনেও প্রায় 2-3 কোটি টাকা তারা তুলেছিলেন। 1 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত তার হিসেব তারা দিলেন না। এই আরজিকর আন্দোলনের নেপথ্যে বাম অতিবাম ডাক্তারি ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলনকে সমূলে উৎপাটিত করেছেন তা আপনারা সকলেই দেখেছেন। তারা এখন চাকরিহারাদের পাশে দাঁড়ানোর নাটক করছেন। তাদের কাছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা টাকা দিয়ে অভয়ের আন্দোলনকে সমর্থন করেছিলেন, তারা বারবার বলা সত্ত্বেও তারা হিসাব দিচ্ছেন না। 1 বছর পরে তাদের জ্ঞান ফিরেছে। আগামী 16 তারিখ নাকি তারা হিসাব দেবেন, এবং 16 তারিখে কনভেনশন করে তারা কি নতুন রাজনৈতিক দলের ডাক দেবেন? সেই প্রশ্ন কিন্তু তাদের বক্তব্য থেকে স্পষ্ট। কতটা নির্লজ্জ এই অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা, তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন। তারা বলেছিলেন এই গণ আন্দোলনে নাকি মহাত্মা গান্ধীও টাকা তুলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু টাকা তুলেছিলেন, চিত্তরঞ্জন দাসও টাকা তুলেছিলেন। তারা কি হিসাব দিয়েছিলেন? তাহলে কি এই নির্লজ্জ বিপ্লবী
বামপন্থী অতি বামপন্থী ডাক্তারেরা নিজেদের চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী ভাবছেন, তাহলে তো এবার তাদের ডাকতে হয় নেতাজি কিঞ্জল, নেতাজি দেবাশিস হালদার, নেতাজি অনিকেত মাহাতো। কারণ কেন নাম হয়েছিল নেতাজি? কারণ নেতৃত্ব দিয়েছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী। এতটাই নির্লজ্জ তাদের সঙ্গে নিজেদের তুলনা করলেন। আপনারা তাদের পুরো বক্তব্যটা শুনুন, তাহলে বুঝতে পারবেন তাদের রাজনৈতিক অভিসন্ধি কোথায় আর নিজেদের কি ভাবতে শুরু করেছেন। সমস্ত বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে আজকে ভেবে দেখার জন্য অনুরোধ করব, যে নাগরিকরা অভয়ার আন্দোলনে আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে এখনো থেকেছেন, আমাদের আন্দোলনে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, আমাদের যে সুর আমরা যে ধ্বনিত করেছি আজ সাথে সেই সুরের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে কিছু জিনিস ভেবে দেখার জন্য অনুরোধ রাখছি। আপনারা খেয়াল করে দেখুন, আজকে পশ্চিমবাংলায় যখন প্রায় 26,000 শিক্ষক তাদের যখন চাকরি আজ নেই, কেন নেই? সুপ্রিম কোর্টের যে রায় তার পরিপ্রেক্ষিতে তারা আজ শিক্ষক হারা, চাকরি হারা। কিন্তু এই দায় কার? আমরা পরিষ্কারভাবে মনে করি এর দায় রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের, তার শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেট, তার জেলায় জেলায় বিভিন্ন দলের যে শাসক দলের জায়গা, তারা এই দুর্নীতির করেছে। এই দুর্নীতির শিকার আজ এই 26,000 শিক্ষক। আপনারা দেখুন, তারা যখন এই প্রতিবাদের জায়গাতে আসছে, তারা যখন এই লড়াইয়ে তাদের চাকরি ফিরিয়ে আনার জায়গা বলছে, যোগ্য অযোগ্য বেছে দিতে বলছে, তাদের উপর আজকে যেভাবে পুলিশি নির্যাতন হয়েছে, এই নির্যাতনকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই পুলিশের যে বর্বচিত যে ঘটনা, একে ধিক্কার জানাই। আমরা মনে করি স্বাধীন পশ্চিমবাংলা, স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর এইরকমভাবে পুলিশের উপর আক্রমণ, একটা শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ কখনো হয়েছে কিনা আমাদের ভেবে দেখার প্রয়োজন আছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টকেও ঠিক সেইভাবে নানানভাবে হেনস্থা করার শিকার আজকে ঘটতে হচ্ছে। আজকে শিক্ষকদেরকে যে অন্যায় অবিচার সহ্য করতে হচ্ছে, জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনকারীদেরকে সেই সেম কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখেছেন অনশন আন্দোলনের সময় একজন রিক্সা, একজন ট্রলি যখন আমাদের খাট বয়ে নিয়ে যাচ্ছে অনশন মঞ্চের জন্য, তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক সেই রকমই আজকে দেবাশিস দাকে তার বাড়িতে পুলিশ যাচ্ছে কটার সময়? রাত 3টের সময়। 3 জন সিভিক ভলান্টিয়ারকে সাথে নিয়ে বাড়িতে কলিং বেল টিপে একটা নোটিশ দিয়ে আসছে, কিনা আপনারা ইনকোয়ারিতে জয়েন করুন। কিঞ্জলদার বাড়িতে কখন যাচ্ছে? ঠিক সকালবেলায় ভোর 5:30 6টার সময়। এই তো অবস্থা। ইনকোয়ারিতে ডাকছেন, কিসের জন্য ইনকোয়ারি? কি ইনকোয়ারি? কে কি কমপ্লেন জানান আমাদের, আমরা জানতে চাই। পুলিশ বলছে না, আমরা কমপ্লেন জানাতে বাধ্য না। কমপ্লেন যখন তুলে দেখলাম, তখন দেখলাম কি কমপ্লেন না, রাজু ঘোষ নামে একজন ব্যক্তি, সে সুনির্দিষ্ট কিছু কমপ্লেন করেছে। তার কি বক্তব্য? যে আপনারা ইললিগাল উপায়ে নাকি টাকা তুলেছেন, নাশকতামূলক শখের আপনারা পরিকল্পনা করেছেন। আমি আজ সাধারণ এই সংবাদ মাধ্যমের জায়গা থেকে বলতে চাই সারা পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আপনারা বলুন, আপনারা আমাদের আন্দোলনের সাথে সুস্পষ্টভাবে ছিলেন। এই সংবাদ মাধ্যম, এই গণমাধ্যম, আপনারা সবাই আমাদের আন্দোলনকে দেখেছেন দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে আপনারা কিভাবে এই কথা, এই অভিযোগ তুলতে পারেন? কে এই রাজু ঘোষ? এই রাজু ঘোষ শাসক দলের একজন নেতা। কি তার পরিচয়, কি তার বায়োডেটা? আমরা যখন দেখতে গেলাম তখন আমরা দেখলাম, প্রথমে আমরা নিজেদের আত্মসমালোচনার জায়গা রাখি, যে দেখি তো কি অভিযোগ। তিনি নাকি 5,000 টাকা দিয়েছেন। কোর্ট ম্যাজিস্ট্রেটও তাকে, বিধাননগর ম্যাজিস্ট্রেটও তাকে প্রশ্ন করেছে যে আপনি যে টাকা দিয়েছেন তার রিসিপ্টটা দেখি তো ভাই। রিসিপ্ট দেখাতে পারছেন না। তখন তিনি বলছেন না, আমি দিইনি, আমার ওয়াইফ দিয়েছে। তখন বলছে যে আপনার ওয়াইফ যদি দিয়েছেন তাহলে আপনার ওয়াইফ কমপ্লেন করতে পারতো। তাহলে আপনি কেন কমপ্লেন করছেন? কি ইন্টেনশন, আপনার কি মোটিভ বলুন আপনি। তাহলে এই রাজু ঘোষ কে? এই জনৈক রাজু ঘোষ। এই রাজু ঘোষ সেই ব্যক্তি যার নামে সেবির অভিযোগ 6.5 লাখ টাকা, 6.5 কোটি টাকা। তাহলে এই হচ্ছে সেই ব্যক্তি যে অভিযোগ করছে একটা ন্যায়সঙ্গত আন্দোলনে জুনিয়র ডাক্তারদের স্বাধীন ভারতের আগেও স্বদেশী আন্দোলনের জায়গায়, স্বাধীন ভারতের পরে যে এই প্রথম আন্দোলন হলো এরকম তো নয়, এর আগেও হাজার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনেও সাধারণ মানুষ টাকা দিয়েছে, সাধারণ মানুষ বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক পালাবদলও ঘটেছে। কোন সরকার কোন সময় এই গণ আন্দোলনের জায়গা থেকে যে ফান্ডিং, তার
অনুরোধ রাখছি। তাহলে আজকে যে পুলিশি বর্বরতার শিকার হচ্ছেন শিক্ষকরা, আজকে যে পুলিশি বর্বরতার শিকার হচ্ছে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, আমরা ঠিক কোন বাংলায় বসবাস করছি, কোন বাংলায় থাকছি, এইটা ভেবে দেখার প্রয়োজন আছে। আপনাদেরকে ভেবে দেখার প্রয়োজন আছে যে কি হেনস্থার শিকার। টাকা পয়সা নিয়ে সমস্যা, প্রত্যেকটা পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেবে। কবে দেবে? 16ই এপ্রিল আরজিকর মেডিকেল কলেজে কনভেনশনের ডাক দিচ্ছি। এই কনভেনশনের মাধ্যমে পাই পয়সার হিসাব বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সাধারণ মানুষের কাছে রাখবে। যে দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা আমাদের প্রতি আকণ্ঠ সমর্থন জানিয়েছেন, সেই আকণ্ঠ সমর্থনের জায়গা থেকে আমরা মনে করি আমরা এই পাই পয়সার হিসাব মিটিয়ে দেবো। ঠিক তারপর আমরা যখন পয়সার হিসাব চাইবো, সেই পয়সার হিসাব আপনি রেডি রাখুন। আপনি রেডি রাখুন কয়লা দুর্নীতির হিসাব, আপনি রেডি রাখুন শিক্ষা দুর্নীতির হিসাব, আপনি রেডি রাখুন গরু পাচারের হিসাব, আপনি পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নাগরিক সমাজ মিলে এই রাজ্য প্রশাসনের কাছ থেকে বুঝে নেওয়ার অধিকারের দাবিতে আন্দোলন শুরু করবে। তাহলে 16ই এপ্রিল গণ কনভেনশনের ডাক দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আরজিকর মেডিকেল কলেজে। সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আসুন আমাদের কাছে পাই পয়সার যাবতীয় হিসাব শুনে যান। পাশাপাশি আর একটা জায়গা সুস্পষ্টভাবে বলে রাখছি, ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তার আন্দোলন কিভাবে পরিচালনা করবে। আপনারা বক্তব্যটা শুনলেন, এরপরে কি বলবেন? এদের নির্লজ্জ, কানকাটা, কারণ এদের কোনো সামাজিক সম্মান নেই। তারা একজন তাদের সহকর্মীর মৃতদেহকে নিয়ে এতদিন পর্যন্ত রাজনীতি করেছেন। 16 তারিখ রাজনৈতিক দলের ডাক দেবেন, হ্যাঁ ডাক দিন, রাজনীতি করার অধিকার সকলের আছে। সেদিন আপনারা বুঝতে পারবেন সমাজের কি ক্ষতি আপনারা করেছেন। আপনাদের জন্য 30-32 জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। সেদিনই তো আপনারা আসল ফল পাবেন। কারণ আপনারা যে পাপ করেছেন, গরিব মানুষের আন্তরিকভাবে দেয়া টাকাকে যেভাবে নয়ছয় করেছেন, যেভাবে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে আপনাদের পয়সা নয়ছয় করেছেন, ড্রোন ক্যামেরায় আপনাদের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, আপনাদের যে অভিসন্ধি ছিল রাজনৈতিক, তা কিন্তু পরিষ্কার। কারণ আপনাদের এই রাজনৈতিক দল তৈরির পিছনেও কিন্তু সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেসের মদত যে আছে তা বলার অপেক্ষা রাখে না। তবে আপনারা আর যাই করুন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাসের সঙ্গে নিজেদের তুলনা করবেন না। জোরাত করে আপনাদের এইটুকু আবেদন করি, আপনারা হচ্ছেন বিপ্লবী, আপনারা হচ্ছেন বিপ্লবী সাজার চেষ্টা করছেন। আপনারা নকশাল, অতি নকশাল সংগঠনের সঙ্গে যুক্ত। আপনারা সমাজ গঠনের কাজ করেন না, আপনারা সমাজ ধ্বংসের কাজ করেছেন। যেভাবে মানুষের মৃতদেহ নিয়ে ছেলে খেলা করেছেন, যেভাবে মানুষ চিকিৎসার জন্য আপনাদের দরজায় গেছে, আপনারা তাদের যেভাবে দূর দূর করে তাড়িয়ে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আপনাদের ডাক্তার বলতেও লজ্জা হয়। আপনারা সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে কোটি কোটি টাকা বেসরকারি হাসপাতালে কামিয়েছেন, এমনকি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে। আপনারা নির্বাচনে লড়াই করুন, যা খুশি আপনারা করুন, কিন্তু কখনোই মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্রের সেই গণ আন্দোলনের সঙ্গে আপনাদের আন্দোলনকে তুলনা করবেন না। মানুষ যে আপনাদের গায়ে থুতু দেবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।